বাংলাদেশে চলমান রয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে। এই বিডিএস সার্ভেতে কয়েক শ্রেণীর ভূমি মালিকদের নাম বাদ পড়ছে। এনারা কোনোভাবেই বিডিএস জরিপ চলাকালীন ওনাদের নাম এই রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবে না। তাহলে বিডিএস রেকর্ড চলাকালীন সময়ে বা বিডিএস রেকর্ড সময়ে যে সকল ভূমি মালিকদের নাম বাদ পড়ছে, আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা ইতিমধ্যে সকলে অবগত হয়েছি যে বাংলাদেশের ৬টি জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম চলমান রয়েছে। এই ৬টি জেলার পাশাপাশি আরো ৫টি জেলাতে নতুন আরেকটি প্রকল্পের আওতায় বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিডিএস জরিপ কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং এই বিডিএস জরিপটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে জুলাই মাস থেকে শুরু হবে। পূর্বে যে জরিপগুলো বাংলাদেশে হয়েছিল, অর্থাৎ সিএস জরিপ, এসএস জরিপ বা আরএস জরিপ বা বিআরএস জরিপ, যে জরিপগুলোর কথাই আমরা বলি না কেন, প্রত্যেকটা জরিপই হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে। কিন্তু বিডিএস জরিপে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি এখানে প্রয়োগ করা হবে এবং অ্যানালগ পদ্ধতির কোনো কিছু এখানে ব্যবহার করা হবে না। অর্থাৎ এখানে সম্পূর্ণ ডিজিটাল যে প্রযুক্তিগত দিক থেকে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর আলোকে এই বিডিএস জরিপ কার্যক্রম প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করা হবে এবং এক্ষেত্রে ড্রোন, স্যাটেলাইট এবং বিভিন্ন অত্যাধুনিক যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো এখানে ব্যবহার করা হবে। পাশাপাশি বিডিএস জরিপের সময় ভূমি মালিকদের নামে যে ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করা হবে, সেই ল্যান্ড ওনারশিপ কার্ডটি হবে সম্পূর্ণ একটি ডিজিটাল স্মার্ট কার্ডের আদলে তৈরি। অর্থাৎ যে বিভিন্ন ভূমি মালিকগণ আছে, তাদের কাছ থেকে অ্যানালগ ভিত্তিতে আর কোনো মালিকানা প্রমাণপত্র হিসেবে কোনো জরিপ খতিয়ান প্রদান করা হবে না। তাদেরকে মালিকানার প্রদানপত্র হিসেবে যে ডিজিটাল খতিয়ান বা ডিজিটাল যে স্মার্ট কার্ড প্রদান করা হবে, সেটি দিয়ে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে মালিকানা প্রমাণ তারা করতে পারবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি চাইলে আর জোর জবরদখলের মাধ্যমে ওই জমির প্রকৃত মালিকের জমিটি অবৈধভাবে ভোগ দখল বা জোর জবরদখলের মাধ্যমে ওই জমি দখল করে নিতে পারবে না। যখনই কোনো ব্যক্তি এ ধরনের কোনো জোর জবরদখলের মাধ্যমে ওই জমি ভোগ দখলের চেষ্টা করবে, সেক্ষেত্রে সাথে সাথে ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক না কেন, উনি চাইলেই প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এমনকি উনি আইনের আশ্রয়ও লাভ করতে পারবেন। যার কারণে এই ডিজিটাল জরিপ কার্যক্রম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জরিপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমনকি মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় সরাসরি ডিজিটাল জরিপের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের বলেছেন, কোনোভাবেই জমির প্রকৃত মালিক ছাড়া যারা জমির প্রকৃত মালিক নয়, এমন কোনো ব্যক্তির নাম যেন এই ডিজিটাল জরিপে রেকর্ডভুক্ত না হয়। যার কারণে ওনারা মালিকানার প্রমাণপত্রগুলো সূক্ষ্মভাবে যাচাই বাছাই করার মাধ্যমে প্রকৃত অর্থে যে ব্যক্তি জমির মালিক, শুধুমাত্র তার নামই এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করছে। এক্ষেত্রে ১ নম্বরে যে ব্যক্তির নাম বিডিএস জরিপ চলাকালীন সময়ে বাদ পড়ছে, সেই ব্যক্তিটি হচ্ছে দলিল আছে কিন্তু নামজারি নেই। অর্থাৎ কোরাই সূত্রে যে ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে এবং কোরাই অনুযায়ী জমির মালিকানা লাভ করার পর উনি ওই সাধারণত যার থেকে জমিটি ক্রয় করেছেন, তার কাছ থেকে উনি একটি দলিল রেজিস্ট্রেশন করে নিয়েছেন। কিন্তু দলিল রেজিস্ট্রেশন করে নেওয়ার পরও ওই দলিলটি উনি ওইভাবে রেখে দিয়েছে এবং দলিলটি উনি নামজারি করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। অথবা এমনও হতে পারে যে উনি নামজারির যে বিষয়টা, এই নামজারি করার মাধ্যমে যে জমির মালিকানা চিরস্থায়ীভাবে সরকারের যে রেকর্ড বই আছে, যে সরকারের যে জমির মালিকানার যে তথ্য যাচাই করার যে বইটি আছে, সেখানে যে ওনার নাম অন্তর্ভুক্ত হয়, এই বিষয়টি হয়তো উনি জানেই না। যার কারণে উনি ওই দলিল অনুযায়ী রেখে দিয়েছে এবং মনে করছে যে দলিলটি থাকলেই হয়তো উনি পরবর্তী রেকর্ড যখন আসবে, তখন সেই রেকর্ডের সময় উনি এই দলিল দেখানোর মাধ্যমে জমির মালিকানা রেকর্ডভুক্ত করে নিতে পারবে বা জমির মালিকানা লাভ করতে পারবে। কিন্তু এক্ষেত্রে সবথেকে জটিলতার সৃষ্টি হয় তখনই, যখন ওই ব্যক্তির নামে শুধুমাত্র দলিল হয়েছে কিন্তু উনি নামজারি করেনি বা খারিজ করেনি। কেননা খারিজ করার মানে হচ্ছে সরকারের যে রেকর্ড বই আছে, অর্থাৎ সরকারের কাছে একটা তথ্য আছে যে কোন জমির মালিকানা কে লাভ করেছে বা কোন জমির মালিক হিসেবে কে আছে। এখানে এই নামজারি করার মাধ্যমে সাধারণত জমির পুরাতন মালিক বা পূর্বের যে মালিক থাকে, তার নাম সেখান থেকে কেটে দেওয়া হয় এবং নতুন মালিক হিসেবে যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে, তার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়। আর এই প্রক্রিয়াটা এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সাধারণত নামজারি প্রক্রিয়া বা খারিজ প্রক্রিয়া বলা হয়ে থাকে। আর এই নামজারির মাধ্যমেই একজন ব্যক্তি উনি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করার পর স্থায়িত্ব বা দীর্ঘস্থায়ীভাবে ওই জমির মালিকানা লাভ করে। এক্ষেত্রে যে ব্যক্তি নামজারি করেনি, তার নাম যেহেতু সরকারি খাতায় এন্ট্রিভুক্ত হয়নি, সেই কারণে সরকারের দায়িত্বশীল যে কর্মকর্তারা সাধারণত বিডিএস জরিপের সাথে জড়িত আছে, ওনারা এলাকাতে এসে পূর্বের মালিককে ওনারা খোঁজ করে এবং পূর্বের মালিকের নামে সাধারণত ওই জমিটি রেকর্ডভুক্ত করার জন্য ওনারা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেন।
এই ক্ষেত্রে যে ব্যক্তির নামে দলিল হয়েছে উনি যদি যথাসময়ে বা সঠিক সময়ে দলিলটি শো করার মাধ্যমে নিজের নামে যদি জমিটি রেকর্ড করিয়ে না নিতে পারেন, সেক্ষেত্রে ওনাকে কিন্তু বঞ্চিত করা হবে এবং পূর্বের মালিকদের নামে আবার দেখা যাচ্ছে যে ওই জমি রেকর্ডভুক্ত হয়ে গেছে। এবং এই ধরনের ঘটনা অহরহ বাংলাদেশে প্রত্যেকটা জরিপেই সংঘটিত হয়ে থাকে। যার কারণে যে ব্যক্তির দলিল আছে ওনাকে অনতিবিলম্বে নামজারি করে নিতে হবে। আর ওনার এলাকায় যদি বিডিএস রেকর্ড এখনো পরিচালিত না হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব নামজারি কাগজটি ওনার কাছে রেখে দিতে হবে এবং যখন এলাকাতে জরিপ আসবে সে সময় উনি দলিল এবং নামজারি কাগজ দেখানোর মাধ্যমে ওই জমিটি উনি খুব সহজেই নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে যাদের নাম বাদ পড়ছে তারা হচ্ছে যাদের দলিল আছে বা জমির মালিকানা সকল ডকুমেন্টস গুলো সঠিক আছে, কিন্তু ওনাদের দখলে ওই জমিটি নাই। যদি এরকম হয়ে থাকে অর্থাৎ জমির প্রকৃত মালিক উনি তারপরেও জমিটি বেদখল হয়ে আছে, সেক্ষেত্রে বর্তমান বিডিএস রেকর্ড যখন ওই এলাকায় আসবে উনি কোনোভাবেই বিডিএস রেকর্ডে উনি ওই জমির মালিকানা লাভ করতে পারবে না। কেননা উনি যখন এই জমির প্রয়োজনে মালিকানা যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্টস গুলো বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে শো করবে বা প্রদর্শন করবে, সে সময় বিডিএস রেকর্ডে যে দায়িত্বশীল কর্মকর্তারা থাকবেন ওনারা জমিটির দখল যখন যাচাই করতে যাবেন সেই সময় যদি দেখে যে জমিটির দখলে আর একজন ব্যক্তি রয়েছে, এমত অবস্থায় ওনারা যে ব্যক্তিটি জমিটির দখলে রয়েছে তাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কি জমির প্রকৃত মালিক, তাহলে যে ব্যক্তি ওখানে অবৈধভাবে দখল করার মাধ্যমে জমিটি ভোগ দখল করে আসে উনি যদি বলে যে হ্যাঁ আমি জমিটির প্রকৃত মালিক এবং ওনারা পূর্বে মালিক ছিল, ওনারা আমার কাছে জমি বিক্রয় করে দিয়েছে, এই যে তার প্রমাণ, ওনারা যদি একটা তৎক্ষণাৎ একটা জাল দলিলও যদি সেখানে দেখায়, তাহলে বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল যে কর্মকর্তারা ওনারা তৎক্ষণাৎ কিন্তু কোনোভাবে যাচাই বাছাই করে দেখতে পারবে না যে কার মালিকানাটা সঠিক। এই কারণে আপনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন এবং আপনার যদি মালিকানার সঠিক ডকুমেন্টস গুলো থাকে, তাহলে আপনি এখনো সুনির্দিষ্ট যে প্রতিকার আইন আছে সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী আপনি দখল পুনরুদ্ধারের মামলা করেন। এক্ষেত্রে আপনি যদি দখল পুনরুদ্ধার করতে নাও পারেন, তারপরও আপনার মামলা চলাকালীন সময়ে যদি রেকর্ড এসেও থাকে এবং তার নামেও যদি রেকর্ড হয়ে যায়, তাহলেও সে লাভবান হতে পারবে না। কারণ আপনি মামলা যখন জিতবেন বা মামলার রায় যখন পাবেন সেই সময় সরাসরি কোর্ট থেকে আপনার বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার মাধ্যমেই আপনাকে একটা রায়ের কপি প্রদান করা হবে। যার কারণে যদি আপনার দখল না থাকে তাহলে অনতিবিলম্বে আপনাকে দখল পুনরুদ্ধারের মামলা করার মাধ্যমে জমিটি দখল ফিরে পাওয়ার জন্য আপনাকে প্রসেস তৈরি করতে হবে। তৃতীয় পর্যায়ে যে সকল ভূমি মালিকদের নাম বাদ পড়বে সে সকল ভূমি মালিকগণ হচ্ছে যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে, কিন্তু উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করার পর ওনাদের সেই উত্তরাধিকার সূত্রে যে মালিকানা পেয়েছে এটা প্রমাণ করার জন্য সঠিক ওয়ারিশান সনদ তাদের কাছে নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে যে ব্যক্তির কাছে সঠিক ওয়ারিশান সনদ থাকবে এবং যে ব্যক্তিবর্গ সঠিক ওয়ারিশান সনদ আছে সেখানে প্রদর্শন করতে পারবে শুধুমাত্র এই ওয়ারিশান সনদ অনুযায়ী ওনারা সকলে চাইলেই জমিটি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে। কিন্তু যারা এই কার্যক্রম এখনো গ্রহণ করেনি তাদেরকে অনতিবিলম্বে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে। এমনকি যদি ওনাদের পারিবারিক সম্পত্তিতে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে ওনারা চাইলেও কিন্তু এই সমস্যা সমাধানের জন্য খুব একটা বেশি সময় তো ওনারা জরিপ চলাকালীন সময় পাবেন না। যেজন্য ওনাদের পূর্ব থেকে অর্থাৎ যদি ওনার এলাকায় এখনো বিডিএস রেকর্ড না এসে থাকে সেক্ষেত্রে ওনারা ভাইয়েরা বা বোনেরা যারা আছে এমন আছে যে অনেক পরিবারে অনেক সন্তান তারা বিদেশে আছে বা চাকরি সূত্রে অনেক দূরে আছে, সেক্ষেত্রে অনেক পরিবারের অনেক সদস্য আছে তারা মনে করে যে তাদের ভাইকে বঞ্চিত করার মাধ্যমে অর্থাৎ যখন এলাকায় রেকর্ড আসবে তখন ওয়ারিশান সনদে তার ভাইয়ের নাম অন্তর্ভুক্ত করবে না বা তার বোনকে অনেক দূরে বিবাহ দিয়ে আছে তার বোনের নাম সেখানে অন্তর্ভুক্ত করবে না। এ ধরনের কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ওয়ারিশান একটি সনদে যদি নাম না উঠিয়ে যদি ওই ব্যক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আর এক্ষেত্রে যদি বিডিএস রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তারা কোনোভাবে জানতে পারে যে এই ওয়ারিশান সনদটি সম্পূর্ণ না, এটা একটি অসম্পূর্ণ ওয়ারিশান সনদ এবং এটা একটি ইনকমপ্লিট ওয়ারিশান সনদ, এখানে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা ছাড়াও আরো অনেক ওয়ারিশ আছে, এক্ষেত্রে কোনোভাবেই বিডিএস রেকর্ডের সময় আপনারা আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। কেননা বিডিএস রেকর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা যদি বিষয়টি উপলব্ধি করতে পারে এবং জানতে পারে সেক্ষেত্রে ওনারা অবশ্যই প্রত্যেকটা ওয়ারিশদের উপস্থিতিতে সাধারণত বিডিএস রেকর্ডে নাম ওঠাতে চাইবেন। আর তখনই আপনাদের জটিলতায় পড়তে হবে কারণ আপনাদের কোনো ভাই বাইরে আছে। যার কারণে আপনারা যারা দেশে আছেন তারা অবশ্যই পূর্ব থেকে আপনাদের ভাইদের সাথে বা বোনেদের সাথে একটি আলোচনা করার মাধ্যমে সম্মতিতে এসে একটি সঠিক ওয়ারিশান সনদ আপনারা প্রস্তুত করে রেখে দেন। তাহলে বিডিএস রেকর্ডের সময় আপনাদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। চতুর্থ পর্যায়ে যে সকল ব্যক্তিরা নিজেদের নামে বিডিএস রেকর্ডে নাম উঠাতে পারবে না সে সকল ব্যক্তি হচ্ছে এমন অনেক ব্যক্তি আছে পূর্বে
ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে। এমনকি যে ব্যক্তিদের কাছ থেকে ওনারা জমি ক্রয় করেছে সেই ব্যক্তিরা কোনো বন্টননামা দলিল করেনি, সাধারণত মৌখিক বন্টনের মাধ্যমে বা আপোষ মীমাংসার মাধ্যমে ওনারা এক এক জমি এক এক ভাই ভোগ দখল করে আসছিল। কিন্তু বিক্রয় করার সময় যে ভাই জমিটি বিক্রয় করে দিয়েছে সেখানে সবারই অংশ আছে। তারপরেও উনি সেখানে সেই ভাইদের কাছ থেকে মৌখিক সম্মতি নেওয়ার মাধ্যমে ওই জমিটি বিক্রয় করে দিয়েছে। আর যে ব্যক্তি ওই জমিটি ক্রয় করেছে তিনি ওই একটি জমি সারা জীবন ভোগ দখলে রাখতে পারবে এই আশায় তিনি জমিটি ক্রয় করেছিল। কিন্তু দলিল যখন রেজিস্ট্রেশন হয়েছিল ওই সময় দলিলে ওই এক দাগে উনি কিন্তু সম্পূর্ণ অংশ পায়নি। ওনাকে আরো কিছু পরিমাণ যেটা ঘাটতি ছিল, অর্থাৎ ওই এক দাগে যদি উনি দেখাচ্ছে যে ওই এক দাগে জমির পরিমাণ আছে 30%, ওনারা ভাইয়ের আছে 3 ভাই, তাহলে 3 ভাইয়ের এখানে 10% করে অংশ আছে। কিন্তু যখন এক ভাই ওখান থেকে জমি বিক্রয় করে দিয়েছে তার একা শুধু অংশ আছে 10%, বাকি 20% তার আরো অন্যান্য দাগে দাগে আছে। এমত অবস্থায় যে ব্যক্তি জমিটি ক্রয় করেছিল তাকে অন্যান্য দাগে দ্বিগুণ দেওয়ার মাধ্যমে বা তাকে অন্যান্য দাগে রেফারেন্স দেওয়ার মাধ্যমে ওই দলিলটি তৈরি হয়েছিল। এক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে উনি 30% জমি পাবে, তবে এই এক দাগে উনি 30% জমি ভোগ দখল বা চিরস্থায়ীভাবে এই এক দাগের উনি নাম ওঠাতে পারবে না বা মালিক হিসেবে এক দাগে উনি এই এক দাগে জমি রেকর্ডভুক্ত করতে পারবেন না। এক্ষেত্রে ওনার নামে রেকর্ড হবে, কিন্তু ওনার নামে রেকর্ড হবে যেখানে যেখানে ওনার অংশ আছে, অর্থাৎ যার থেকে জমি ক্রয় করেছে তার যে যে দাগে অংশ আছে সেই দাগে যাওয়ার মাধ্যমে ওনার অংশ তৈরি হবে এবং রেকর্ডে ওনার নাম উঠবে। তাহলে এইভাবে যদি কোনো ব্যক্তি বন্টনামা দলিল ছাড়াই যদি কোনো পারিবারিক সূত্রে বা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে থাকে, সেক্ষেত্রে বন্টনামা দলিল না থেকে উনি কোনোভাবেই দলিল অনুযায়ী ছাড়া দখল অনুযায়ী উনি এই ক্ষেত্রে রেকর্ড করাতে পারবেন না। তবে অন্যান্য ভাইরা যারা আছে বা অন্যান্য যারা আরো অংশীদার আছে তারা যদি কোনো আপত্তি না করে এবং সবাই উপস্থিত থেকে যদি বলে যে তাদের কোনো আপত্তি নেই, তাদের একজন ওয়ারিশ এখান থেকে জমি বিক্রয় করে দিয়েছে এবং সে যেহেতু যার কাছে বিক্রয় করে দিয়েছে তার নামে এই জমিটি সম্পূর্ণ রেকর্ডভুক্ত হোক, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, তাহলে রেকর্ডকারীগণ ওই দাগের জমিটি ওই ব্যক্তির নামে রেকর্ড করে দিবে। কিন্তু কোনো ধরনের আপত্তি সেখানে তৈরি হলে ওনারা কোনোভাবেই ওই জমিটি কিন্তু এককভাবে ওই ব্যক্তির নামে সম্পূর্ণ অংশ রেকর্ড করে দিতে পারবেন না। তাহলে ভিউয়ার্স, আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি দলিল আছে কিন্তু নামজারি নেই, আবার কোনো ব্যক্তি দলিল আছে কিন্তু দখল নেই, আবার ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছে সেক্ষেত্রে একটি অসম্পূর্ণ ওয়ারিশান সনদ প্রদর্শন করছে, আবার বন্টননামা দলিল ছাড়া যারা জমি ক্রয় করেছে তাদেরকে সাধারণত এই ধরনের সমস্যার ভিতরে পড়তে হবে। আরেক শ্রেণীর ব্যক্তি আছে তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে, অর্থাৎ তারা খাজনা যদি বকেয়া রাখে বা খাজনা যদি প্রদান না করে প্রতি বছর বছর, সেক্ষেত্রে রেকর্ড চলাকালীন সময়ে ওনাকে কোনো সুযোগ প্রদান করা হবে না। দেখা যাচ্ছে যে ওনার যদি 3 বছরের অধিক সময় ইচ্ছাকৃতভাবে খাজনা বকেয়া পড়েছে এই বিষয়টি যদি রেকর্ডকারীগণ জানতে পারে সেক্ষেত্রে ওনারা চাইলেই ওই জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নিতে পারবে। এই কারণে আমরা যারা জমির মালিক হিসেবে আমরা যারা জমির মালিকানা লাভ করেছি বা আমরা যারা জমির মালিক আছে তাদেরকে অনতিবিলম্বে জমির মালিকানা সকল ডকুমেন্টস সঠিকভাবে নিজের কাছে রাখার পাশাপাশি প্রত্যেক বছর আমাদের জমির খাজনা প্রদান করতে হবে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই একটানা 3 বছরের অধিক সময় যেন খাজনা বকেয়া না পড়ে এই বিষয়টির প্রতি কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে।